যুদ্ধের আগুন থেকে তেহরানের আকাশে নেমে এসেছিল এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়। চলুন এই বিষাক্ত কালো বৃষ্টির পেছনের পুরো ঘটনাটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবুন তো একবার ২০২৬ সালের ৮ই মার্চ তেহরানের এক ড্রাইভার, তার মনে হচ্ছিল তার অ্যালার্ম ঘড়িটাই বুঝি ভেঙে গেছে। কারণটা কি? কারণ তিনি ঘুম থেকে উঠে দেখেন আকাশটা একদম মিশমিশে কালো, সকালবেলা, অথচ বাইরে ঘোর অন্ধকার, যেন মাঝরাত। আসলে এই একটা কথা থেকেই বোঝা যায় সেদিনকার পরিবেশটা ঠিক কতটা অদ্ভুত আর ভুতুড়ে ছিল। শহরের মানুষজনের আগে এমন কিছুর মুখোমুখি কখনো হয়নি। তো প্রথমেই ফেরা যাক সেই ৮ই মার্চের সকালে। সেদিন তেহরানের আকাশ এক পরাবাস্তব দৃশ্যের জন্ম দিয়েছিল, যখন পুরো শহরটা একটা বিষাক্ত মেঘের চাদরে ঢাকা পড়েছিল। এই ভয়াবহ পরিস্থিতির কারণ ছিল ইসরায়েলি বিমান হামলা। তেহরানের কাছাকাছি ৫টা তেল শোধনাগারে হামলা চালানো হয়, আর তাতেই সেখানে ভয়াবহ আর অনিয়ন্ত্রিত আগুন লেগে যায়। সেই আগুন থেকেই এই বিশাল কালো ধোঁয়ার সৃষ্টি। অন্ধকার এতটাই ঘন ছিল যে সকাল গড়িয়ে দুপুর হতে চললেও শহরের রাস্তায় গাড়ি চালাতে হেডলাইটের দরকার হচ্ছিল। মানে বোঝাই যাচ্ছে এই ধোঁয়া সাধারণ মানুষের জীবনযাত্রাকে কতটা মারাত্মকভাবে থামিয়ে দিয়েছিল। একজন সাংবাদিক যিনি সেখানে ছিলেন, তিনি এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন তেলের বৃষ্টি বলে। মানে আকাশ থেকে যা ঝরছিল তা সাধারণ পানি ছিল না, ছিল তেল মেশানো কালো জল। এই অস্বাভাবিক বৃষ্টিই হল কালো বৃষ্টি, যা বাতাসকে মুহূর্তের মধ্যে বিষাক্ত করে তুলেছিল। কিন্তু প্রশ্ন হল, তেল শোধনাগারের আগুন থেকে কিভাবে এই অদ্ভুত ব্যাপারটা ঘটল? মানে এমন বিপজ্জনক আবহাওয়া সৃষ্টি হল কিভাবে? চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝে নিই। সোজা কথায়, এই কালো বৃষ্টি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এটা পুরোপুরি মানুষের তৈরি দূষণের ফল। মানে বৃষ্টির পানি যখন আগুনের ধোঁয়ায় থাকা কালি আর ভয়ঙ্কর সব রাসায়নিকের সাথে মিশে যায়, তখন সেটা এক বিষাক্ত মিশ্রণ হিসাবে মাটিতে নেমে আসে। এই ৪টা ধাপে পুরো প্রক্রিয়াটা খুব ভালোভাবে বোঝা যায়। প্রথমে আগুন থেকে বিষাক্ত কণাগুলো বাতাসে গেল। এরপর বৃষ্টির মেঘ সেই দূষকগুলোকে শুষে নিল। আর সবশেষে তেহরানের ভৌগোলিক অবস্থান, মানে অ্যালবোর্জ পর্বতমালার কারণে এই বিষাক্ত মেঘটা আর কোথাও যেতে পারল না। শহরের উপরেই বৃষ্টি হয়ে ঝরে পড়ল, যেন একটা ফাঁদে আটকে গিয়েছিল। আর এই বৃষ্টিতে শুধু কালি ছিল তা কিন্তু নয়, এর মধ্যে ছিল বেনজিনের মতো ভয়াবহ রাসায়নিক, যা সরাসরি ক্যান্সারের কারণ হতে পারে। ছিল সালফার আর নাইট্রোজেন অক্সাইড, যা অ্যাসিড বৃষ্টি তৈরি করে। আর ছিল আগুন নেভানোর ফোম থেকে আসা পিএফএস। এই পিএফএসকে বলা হয় ফর এভার কেমিক্যালস, কারণ এগুলো প্রকৃতিতে একবার মিশলে আর সহজে নষ্ট হয় না। দশকের পর দশক, এমনকি শত শত বছরও টিকে থাকতে পারে। আচ্ছা, এই দূষণের মাত্রা ঠিক কতটা ভয়াবহ ছিল? চলুন কিছু সংখ্যা দিয়ে এর ভয়াবহতা বোঝার চেষ্টা করা যাক। প্রথমে আসা যাক কার্বন ডাই অক্সাইডের হিসেবে, প্রায় ৫,১৭,০০০ টন। যদি সহজ করে বলি, এই পরিমাণটা প্রায় ১,০০,০০০ গাড়ির ১ বছরের কার্বন নিঃসরণের সমান। এই বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস সরাসরি জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে। এর চেয়েও ভয়ের কথা হল, বাতাসে মিশেছিল প্রায় ২,১৮৯ টন উদ্বায়ী জৈব যৌগ বা ভোলেটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস। এই যৌগগুলো সাংঘাতিক বিপজ্জনক, কারণ এগুলোর অনেকগুলোই সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এর সাথে ছিল প্রায় ৭৯২ টন নাইট্রোজেন অক্সাইড। এটা অ্যাসিড বৃষ্টির একটা প্রধান কারণ তো বটেই, আমাদের শ্বাসযন্ত্রেরও মারাত্মক ক্ষতি করতে পারে। এই সংখ্যাগুলো যদি পাশাপাশি রেখে দেখা যায়, তাহলে পরিষ্কার বোঝা যায় যে স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি, মানে উদ্বায়ী জৈব যৌগ, সেটাই বাতাসে মিশেছে সবচেয়ে বেশি পরিমাণে। এই সংখ্যাগুলোই আসলে ঘটনাটার ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কর্তৃপক্ষ সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সতর্ক করে দেয়। তারা রাসায়নিক পোড়া এবং ফুসফুসের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে বলে হুঁশিয়ারি দেয়, আর শহরের বাসিন্দাদের কোনোভাবেই বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেয়। এই ঘটনার প্রভাব কিন্তু শুধু সেই একটা দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর দীর্ঘমেয়াদী পরিবেশগত পরিণতি রয়েছে, যা আগামী কয়েক দশক ধরে পৃথিবীকে বিষাক্ত করে রাখবে। চলুন সেই দীর্ঘস্থায়ী প্রভাবগুলো একবার দেখে নেওয়া যাক।
তেহরানের এই ঘটনাটা কিন্তু একদম নতুন কিছু নয়। এর আগেও এমনটা হয়েছে। ১৯৯১ সালে কুয়েতের তেলক্ষেত্রে লাগানো আগুন, কিংবা ১৯৪৫ সালে হিরোশিমায় পারমাণবিক বোমার পর ঝরে পড়া কালো বৃষ্টি, এগুলোর সাথে তেহরানের ঘটনার ভয়াবহ মিল রয়েছে। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে যুদ্ধের সময় পরিবেশ কিভাবে এক নীরব শিকারে পরিণত হয়। এই কালো বৃষ্টির বিষ সরাসরি তেহরানের খাদ্য সরবরাহের মূল উৎসে আঘাত এনেছে। রে প্লেন নামে যে বিশাল কৃষি অঞ্চলটা পুরো শহরের খাবারের যোগান দেয়, সেই জায়গাটা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। আর এই প্রক্রিয়াটা খুবই সরল, কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর। বিষ মাটি থেকে গাছে যায়, গাছ থেকে পশুতে, আর সব শেষে মানুষের শরীরে এসে জমা হয়। এটা একটা চক্র যা আমাদের পুরো খাদ্য শৃঙ্খলকে ভেতর থেকে বিষাক্ত করে তোলে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই দূষণের শেষ এখানেই নয়। মাটিতে জমে থাকা বিষাক্ত কণাগুলো বাতাস বা ঝড়ের মাধ্যমে আবার বাতাসে ফিরে আসতে পারে, যা বছরের পর বছর ধরে মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে থাকবে। যুদ্ধের সময়ে পরিবেশের এই ধরনের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞকে বর্ণনা করার জন্য এখন একটা শব্দ ব্যবহার করা হয়, ইকোসাইড। সোজা কথায় এটা হলো পরিবেশের বিরুদ্ধে সংঘটিত একটি অপরাধ। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যুদ্ধ তো শুধু মানুষের জীবন বা সম্পদ কেড়ে নেয় না, এটা আমাদের বেঁচে থাকার পরিবেশটাকেই কেড়ে নেয়। যখন পরিবেশ নিজেই যুদ্ধের শিকার হয়, তখন সে ক্ষতির আসল মূল্য হয়তো কখনোই পরিমাপ করা সম্ভব না।